Hello, my dear HS candidates. Welcome you once again to my class. And here I am with you, with a new session that is going to be on a special item that I personally like so much. অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সেটা অ্যাকচুয়ালি তোমাদের রাইটিংয়ের একটা টপিক এবং সেই টপিকটা পার্সোনালি আমার খুব পছন্দের, কারণ এটা খুব স্কোরিং একটা টপিক বা একটা স্কোরিং রাইটিং অ্যাক্টিভিটি। এবং ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছ এটা প্রেসি রাইটিং এর উপরে। অ্যাকচুয়ালি প্রেসি ব্যাপারটা কি বা সেটাকে কিভাবে আমরা লিখবো, তার ট্রিক্স, টিপস এবং একই সঙ্গে একটা এক্সাম্পলারি আইটেম আমি এখানে ওয়ার্কআউট করে দেখিয়েছি। সব কিছু নিয়ে আজকের এই সেশনটা পার্সোনালি আমার মনে হয় খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং হয়তো একটু লম্বা হবে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট বা ইনস্ট্রাকশন তোমাদের উদ্দেশ্যে যে আজকের প্রত্যেকটা কথা কিন্তু তোমরা খুব মন দিয়ে শুনবে এবং চেষ্টা করবে জিনিসটাকে ফলো করার। কারণ তাতে হবে কি, তোমাদের এই রাইটিং অ্যাক্টিভিটির বাদবাকি যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো থেকে আমার মনে হয় প্রেসিটা অনেক বেশি স্কোরিং এবং করাটা সহজ। কারণ অন্য যে আইটেমগুলো থাকে সেগুলোর যে সমস্ত টপিক থাকে সেখানে যতটা ভাবতে হয়, ওখানে কন্টেন্টটাকে ভাবতে হয় তোমাকে, যদিও পয়েন্ট হয়তো দেওয়া থাকবে বা পয়েন্ট দেওয়া নাও থাকতে পারে। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে ভাবতে হবে কন্টেন্টটা নিয়ে, ইউ উইল হ্যাভ টু থিঙ্ক ইট ওভার ফ্রম ইয়ার ওন। এখানে কিন্তু কন্টেন্টটা তোমার দেওয়া রয়েছে, শুধু তোমাকে নিজের মতো করে অ্যারেঞ্জ করতে হবে। ফলে প্রেসি ব্যাপারটা অনেক ক্ষেত্রেই তোমাদের সুবিধা দিয়ে দেবে। তো যাই হোক, আমি একটা সিস্টেমেটিক ওয়ে থেকে আলোচনাটা শুরু করি। ইনফ্যাক্ট প্রেসি কথার বাংলা যদি আমরা শব্দটা খুঁজি তাহলে কিন্তু হবে এটা সারসংক্ষেপ বা সারাংশ, যাই বলি না কেন। যদিও সারসংক্ষেপ বা সারাংশ হয়তো সূক্ষ্মতর একটা ফারাক রয়েছে, খুব ডিফার লেভেলে, কিন্তু আমি ওই ফারাকটা এখানে আর খুব একটা হাইলাইট করছি না। ইনফ্যাক্ট বাংলায় তোমরা যদি সারসংক্ষেপ করে থাকো তাহলে কিন্তু এটা করাটা খুব একটা কঠিন কিছু হবে না। এবং একটা কথা আমি তোমাদের বলে রাখি যে সারসংক্ষেপ করার ক্ষেত্রে লিখতে খুব কম সময় যায়, লেখার জন্য সময়টা কম লাগে, বোঝার জন্য বেশি লাগে। কেন বোঝার জন্য সময় বেশি লাগে বা বোঝা এবং লেখার মাঝে আরও কিছু কাজ থাকে, সেগুলোতে একটু সময় যায়। সব মিলিয়ে প্রেসি এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো সারসংক্ষেপ লিখতে গেলে বাংলায় আমাদের যেহেতু মাতৃভাষা, আমরা খুব একটা সমস্যায় পড়ি না, কিন্তু ইংরেজির ক্ষেত্রে যেহেতু এটা বিদেশি ভাষা, তাই আমাদের ক্ষেত্রে হয়তো এটা একটু কম সহজ বলে মনে হবে। কঠিন ব্যাপারটা আমি আদৌপেই মনে করছি না, কঠিন শব্দটাই আমার কাছে খুব একটা ভালো শব্দ বলে মনে হয় না। সহজ, কম সহজ, এরকম ব্যাপারটা। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেখানে ফিরি এবারে। কোনো একটা সারসংক্ষেপের যখন তোমাদের আইটেম দেওয়া হবে, একটা প্যাসেজ তো দেওয়া হবে, তো সেই প্যাসেজটাকে তোমরা পেয়ে প্রথমে অন্তত দুবার পড়বে। অন্তত 3বার হলে খুব ভালো, তবে 3বারের জন্য হয়তো সময় পাবে না। অন্য জায়গায় যদি সময়টা বাঁচিয়ে আনতে পারো তবে তোমাদের এখন সময়টা অনেকটাই বেশি থাকে, 3বার পড়ার সময় না পাওয়ারও কোনো কারণ নেই। তো যাই হোক, কেন 3বার পড়তে বলছি সেই ব্যাখ্যাটা একটু পরে আসছি আমি। 3বার পড়বে, তার মধ্যে প্রথমবার যখন পড়ছো, দ্বিতীয়বার যখন পড়ছো এবং তৃতীয়বার যখন পড়ছো, 3বার পড়ার সময় এরকম তো ব্যাপারটা ঘটবে না যে প্রথমবার যখন পড়লাম যে যে শব্দ আননোন বা আমার কাছে আনফ্যামিলিয়ার, যে অর্থ আমি জানি না, দ্বিতীয়বার পড়ার সময় তো আমার সামনে কেউ ডিকশনারি মেলে ধরবে না যে আমি যেগুলো আননোন ছিল সব আমার জানা হয়ে গেল, কি তৃতীয়বারেও তাই হবে না? কথাটা তো ঠিক, কথাটা একদিক দিয়ে ঠিক, একদিক দিয়ে ভুল। কেন না, প্রথমবার যখন পড়ছো তখন যে শব্দগুলো আননোন, দ্বিতীয়বারেও সেগুলো আননোন থাকবে ঠিক, কিন্তু ততটা আননোন থাকবে না। কেন? কারণ কনটেক্সচুয়াল মিনিং গ্যাদারিং বলে একটা ব্যাপার থাকে। কনটেক্সচুয়াল মিনিং গ্যাদারিং মানে একটা আননোন শব্দের পারিপার্শ্বিক আগুপিছু যে শব্দগুলো রয়েছে বা যে কনটেক্সটে শব্দটা ব্যবহৃত হচ্ছে, যে প্রসঙ্গে ব্যবহৃত হচ্ছে, সেই প্রসঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য শব্দগুলোকে যদি আমরা একসঙ্গে মিলিয়ে নিই তাহলে কিন্তু একটা আন্দাজ করে নেওয়া সম্ভব, মোটামুটি একটা আন্দাজ করা সম্ভব যে ওই শব্দটার কি অর্থ হতে পারে। এইটাকে আমরা কনটেক্সচুয়াল মিনিং গ্যাদারিং বলি, বা আমি পার্সোনালি বলি। এই কনটেক্সচুয়াল মিনিং গ্যাদারিংটা কিন্তু খুব খুব ভাইটাল, এবং এটা প্রথমবার পড়ার সময় যা তুমি পারবে, যদি আমি ধরে নিই সেটা 10%, দ্বিতীয়বার পড়ার সময় দেখবে সেটা অন্তত 30% চলে গেছে।
আর তৃতীয়বার পড়ার সময় ওটা মোর দ্যান 50% হয়ে গেছে, আননোন শব্দগুলোর ক্ষেত্রে বলছি। এবারে আমি ধরে নিলাম একটা প্যাসেজে তোমার 20খানা আননোন শব্দ, তার মধ্যে যদি 10টা তুমি মিনিং গ্যাদার করে ফেলতে পারো, আন্দাজ করে ফেলতে পারো, গেস করে ফেলতে পারো, তাহলে কিন্তু প্যাসেজটা বোঝাটা তোমার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। তো এইটা করতে গিয়ে যেটা আমি প্রথমেই তোমাদের বলবো, যখন তোমরা পড়ে যাচ্ছ, প্রথমবার যখন পড়ছো, তুমি প্রত্যেকটা লাইন প্রথমে পড়লে, পড়ার পরে যে যে শব্দগুলো একদমই আননোন সেগুলো নিচে তুমি হয় ওটাকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো বা মানে গোল করে দাও, যাই করো না কেন, আননোন শব্দগুলোকে তুমি মার্কিং করে নাও। তো পুরো প্যাসেজটা জুড়ে ধরো 10টা সেন্টেন্স রয়েছে, তুমি পড়লে, পড়ার পর দেখা গেল 10টা সেন্টেন্সে 15টা শব্দ, 20টা শব্দ কি 25টা শব্দ তোমার আননোন। এবার যেখানে যেখানে ওই আননোন শব্দগুলো রয়েছে সেই কনটেক্সটটাকে দ্বিতীয়বার যখন পড়ছো তখন কিন্তু ওই জায়গাগুলোকে একটু জোর দিয়ে পড়ো। মানে কি, অর্থাৎ যেখানে তুমি আননোন শব্দটা পেয়েছো তার সামনে 2-3টে শব্দ কি 4টে শব্দ, পেছনে 2-একটা শব্দকে নিয়ে একসঙ্গে বোঝার চেষ্টা করো, কারণ আগুপিছু শব্দগুলোর মধ্যে বেশ কিছু তো নোন শব্দ তোমার আছে, এইগুলোই তোমাকে হেল্প করে দেবে ওই আননোন শব্দটার অর্থটা মোটামুটি একটা আন্দাজ করার ব্যাপারে। তো দ্বিতীয়বার পড়া হলো, দ্বিতীয়বার আমি যতটা পারলাম এ করলাম। তৃতীয়বার যখন পড়বো, তৃতীয়বার পড়ার সময় কিন্তু আমি দ্বিতীয়বারে প্রথমবার এবং দ্বিতীয়বার মিলে বিভিন্ন লাইনগুলোর অর্থ মোটামুটি বুঝতে পেরেছি, অন্তত একটা আন্দাজ করতে পেরেছি, এবং এই আন্দাজ করার যে অর্থটা আমি পেলাম সেখানে দাঁড়িয়ে তৃতীয়বার যখন আমি পড়ছি তখন পুরো প্যাসেজটার কিন্তু একটা মিনিংয়ের আইডিয়া এসে গেছে, অর্থাৎ পুরো প্যাসেজে মেন থট কন্টেন্টটা কি বলা হচ্ছে সেটা একটা আইডিয়া এসে গেছে। তো যখনই থট কন্টেন্ট সম্পর্কে আমার আইডিয়া চলে আসবে যে মূল বিষয়টা এটা, সেই মূল বিষয়টাকে মাথায় রেখে এই প্যাসেজটাতে মূল কথাটা কি বলা হয়েছে বা কোন কোন লাইনে মূল কথাটা বলা রয়েছে সেই লাইনগুলোকে হয় ব্র্যাকেট করে অথবা আন্ডারলাইন করে মার্কিং করে নাও। এইখানে একটা ব্যাপার বলার আছে, আমাদের অনেক সময় মনে হয় যে এটাও তো মূল কথা বলা হচ্ছে, এটা আরেকটা ডাইমেনশন এখানে বলা হচ্ছে, এর আরেকটা পার্ট এখানে বলা হচ্ছে, এরকম দেখতে গেলে সবকটা লাইনই কিন্তু মূল বিষয়বস্তুর সঙ্গে কোনো না কোনোভাবে রিলেটেড। ওটা নয়, অ্যাকচুয়ালি আমরা দুটো শব্দ এখানে বেছে নিতে পারি। একটা হচ্ছে যদি আমরা ধরে নিই থিওরি একটা পার্ট বা মেন কন্টেন্ট একটা পার্ট, তার ইলাস্ট্রেশন আরেকটা পার্ট। মানে অ্যাকচুয়ালি একটা প্যাসেজে দেখা গেল হয়তো ভারতের জাতীয় সংহতি নিয়ে বলা হচ্ছে, ন্যাশনাল ইন্টিগ্রেশন নিয়ে বলা হচ্ছে। তো সেই ন্যাশনাল ইন্টিগ্রেশনকে বোঝাতে গিয়ে দেখা গেল কি না, কোথাও ড্রেস নিয়ে তার ডাইভার্সিটি বোঝানো হচ্ছে, কোথাও দেখা গেল খাদ্যাভ্যাসের ডাইভার্সিটি ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, কিন্তু মাঝখানে সবার একটা জায়গায় কোথাও না কোথাও মনের মধ্যে কাজ করছি আমরা ভারতবাসী। তো এইটা মেন কন্টেন্ট। তো সেইটাকে বোঝাতে গিয়ে বিভিন্ন উদাহরণ টেনে আনা হয়েছে। এই উদাহরণগুলোকে আমরা ইলাস্ট্রেশন বলতে পারি। কি দেখা গেল হয়তো ডিফরেস্টেশন নিয়ে কিছু বলা হচ্ছে, কি দেখা গেল হয়তো ওয়াটার পলিউশন নিয়ে কিছু বলা হচ্ছে। তো ওয়াটার পলিউশন কীভাবে আমাদের ক্ষতি করছে, ধরো একটা অ্যাকোয়াটিক লাইফ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা বলা হচ্ছে, সেখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া হচ্ছে। তাহলে আমার এখানে মেন কন্টেন্ট হচ্ছে ওয়াটার পলিউশন, তার একটা সাব কন্টেন্ট আমি পেয়েছি অ্যাকোয়াটিক লাইফের উপর তার ইম্প্যাক্ট, সেখানে কী কী ক্ষতি হচ্ছে তার এক্সাম্পল রয়েছে। এক্সাম্পলগুলোকে প্রথমে আমাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমি বুঝে নিয়েছি জিনিসটা, তাহলে আমাকে কনসেন্ট্রেট করতে হবে মেন কন্টেন্টের উপর, তো আমি আগে থেকে বুঝে নিয়েছি, এবারে সাব কন্টেন্টগুলোর উপর মাথা আমাকে ঘামাতে হবে। তো এরকম দেখা গেল আমি হয়তো টোটাল 10টা সেন্টেন্সের মধ্যে 4টে সেন্টেন্স পেলাম যেখানে কিন্তু মূল কথাগুলো রয়েছে। তো সেই 4টে সেন্টেন্স মার্কিং করা হয়ে গেছে। এইবারে আমি কিন্তু লেখার জায়গায় যখন যাচ্ছি, অর্থাৎ 3 নম্বর বারে বা থার্ড টাইম আমি যখন এই কাজটা করে ফেলাম, মার্কিংগুলো করে ফেলাম, ফোর্থ আমার কাজটা যেটা হবে, ফোর্থ স্টেপ যদি আমি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমাকে লেখার প্রস্তুতি এবার নিতে হবে। তো লেখার প্রস্তুতির ক্ষেত্রে আমি কিন্তু পুরো প্যাসেজটা নিয়ে আর ভাববো না, আমি শুধু মার্কড যে অংশগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো আমি সেন্টেন্সগুলোকে মার্কিং করে নিয়েছি সেগুলো নিয়েই ভাববো যে ওখানে কী কী কথাগুলো বলা রয়েছে, সেই কথাগুলোকে এবার আমার নিজের মতো করে লিখতে হবে। এইটা হচ্ছে ফাইনাল স্টেপ। আমি তাহলে 3বার পড়ে নিলাম, যে 3বার নিতান্ত সময় নাম কুলায়, অন্তত 2বার, তাহলে 3 নম্বর ধাপে যে কাজটা করতে বলেছে অর্থাৎ মার্কিং, সেটা কিন্তু এই 2 নম্বর ধাপেই করে ফেলতে হবে। তবে দুবারে পড়লে আমি দেখেছি পার্সোনালি যে হয় না আর কি, থার্ড টাইম হলেই বেটার হয়। তো যাই হোক 3বার অন্তত পড়লেন, পড়ার পরে মার্কিংগুলো হয়ে গেল, মার্কিংগুলো হওয়ার পরে ওই মার্কড অংশগুলোকে নিয়ে আমি ভাবছি, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, ঠিক আছে, বা যদি অন্যভাবে বলি তাহলে ফোর্থ স্টেপ। এবার সেইগুলো নিয়ে ভাবলাম মানে কি, ওগুলো বুঝে নিলাম কি কি বলেছে এবং মনের মধ্যে সাজিয়ে নিলাম যে এই কথাগুলোকে আমাকে কিভাবে গুছিয়ে বলতে হবে।
এইবারে গুছিয়ে বলার ক্ষেত্রে একটা বিষয় আছে, যেটা তোমরা করো কি, যে জিনিসগুলোকে মার্কিং করলে বা বুঝতে পারলে মেন মেন কথাগুলো ওইখানে রয়েছে, সেইগুলোকে ইন টোটো কপি অ্যান্ড পেস্ট করে দাও। এইটা করলে কিন্তু চাপ আছে। কারণটা হচ্ছে গিয়ে কি, এখানে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। সেক্ষেত্রে তুমি দুটো চারটে ওয়ার্ড নিতে পারো, এমনকি একটা আধটা ফ্রেজও তুলতে পারো। আমি দেখবে এখানে করেছি, আমি ওইভাবেই করেছি। আমি কিন্তু ওইভাবে করেছি পারপাসফুলি, কারণ ওটা বদলে আমি অন্য বাক্য লিখতেই পারতাম, অন্য ফ্রেজ ব্যবহার করতেই পারতাম, কিন্তু আমার কথাগুলোকে জাস্টিফাই করার জন্য আমি এখানে ওইভাবেই করেছি। কোনো ক্ষেত্রে ফ্রেজ তুলেছি, কখনো ওয়ার্ড তো নিয়েছি। তো এই ওয়ার্ড ফ্রেজ এগুলো আমরা ওখান থেকে বড় করতে পারি, কিন্তু হুবহু সেন্টেন্সগুলো আমি কপি পেস্ট করে বসিয়ে দেবো, এটা কখনোই কাম্য না। আর এটা হলে নম্বর পাবেও না, হয়তো জাস্ট একটা অ্যাটেম্পটিং এর জন্য 1 কি 1.5 নম্বর দিয়ে ছেড়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমার করতে হবে, যে কথাটা বুঝলে সেইটাকে নিজের মতো করে ভাবো। ভেবে বেশি লিখতে হবে না, কত লিখতে হবে। এইখানে আরেকটা কনফিউশন আছে। কি কনফিউশন? প্রেসি সংক্রান্ত যে কনফিউশনটা বা একটা রং কনসেপ্ট চালু রয়েছে, সেটা হচ্ছে এই 1/3 হতেই হবে, অর্থাৎ মূল প্যাসেজের 1/3। এবারে দেখা যায় ছাত্রছাত্রীরা শব্দ গুনতে বসছে, 1 2 3 4 শব্দ গুনে দেখা গেল হয়তো 150 শব্দ আছে, তাহলে 50টার মধ্যে লিখতে হবে। ঠিক আছে? দেখা গেল হয়তো 120 তাহলে 40টার মধ্যে লিখতে হবে। এই কনসেপ্টটা নট দ্যাট কাইন্ড অফ ভেরি ইউজফুল কনসেপ্ট। কারণ হচ্ছে গিয়ে কি, আমার যেখানে মূল কথাগুলো বলা শেষ, সেখানে আমার লেখা শেষ। তাতে 20টা শব্দের মধ্যে আমি পারতে পারি। ঠিক আছে? 30টা পারতে পারি, 40টা পারতে পারি। তবে হ্যাঁ, ডেফিনিটলি মূল প্যাসেজকে ছাপিয়ে যাবে না, বা মূল প্যাসেজের সমান সমান হবে না, বা অন্তত মূল প্যাসেজের 50% এর নিচে থাকলে ভালো আরকি। তো 1/3 হতেই হবে, তার জন্য শব্দ গুনতে হবে। এই ব্যাপারটা যে টাইম কিলিং ছাড়া আর কিছু নয়। ওই সময়টা বরং ওই শব্দ গোনার জন্য যেটুকু সময় লাগবে, সেটুকু বাদ দিয়ে ওই সময়টাকে টেনে এনে লেখার দিকে বা বোঝার দিকে ওটা যদি ইনভেস্ট করো, তাহলে অনেক বেটার রেজাল্ট পাবে। তো একটা কাজ করতে পারো, দেখো ফার্স্ট লাইনে কটা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20টা রয়েছে। এবার দেখো কতগুলো লাইন রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কি 17টা লাইন রয়েছে। তাহলে 17 দিয়ে 34 340টা শব্দ রয়েছে। তাহলে মোটামুটি যদি এর 1/3 হতে হয়, তা দেখে নিচ্ছি আমরা 110 এরকম টাইপের শব্দ। কি দেখা গেল হয়তো 300টা শব্দ একটা আন্দাজে পেলে, প্রথম লাইনটা কতগুলো শব্দ রয়েছে অন এভারেজ, ওটা একটা ধরে নিলাম আমি কতগুলো লাইন রয়েছে। গুণ করে দিলে একটা এভারেজ আমি ওয়ার্ড কাউন্ট পেয়ে যাব। একদম নিখুঁত হতে হবে এমন কথা নেই। আর 2-4টা শব্দ বেশি হয়ে গেল, 10টা শব্দ বেশি হলো, 20টা শব্দ বেশি হলো, তাতে মাথা কাটা গেল, এরকম ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে? প্রেসি ব্যাপারটা একটা ছোট্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো। আমাদের ক্লাস 10 এর টেস্ট পরীক্ষায় তখন সারসংক্ষেপ আসতো, এবং আমরা চেষ্টা করতাম সবসময় সারসংক্ষেপটাই লিখতে, ভাব সম্প্রসারণ না লিখতে। তো সেখানে মনে আছে ভালো করে, 1.5 পাতার, প্রায় 1.5 পাতা, মানে কোয়েশ্চেন পেপারের একটা পেজ এবং তারপরে প্রায় হাফ পাতা জুড়ে একটা প্যাসেজ দেওয়া ছিল, যার সারসংক্ষেপ লিখেছিলাম মাত্র 2টো সেন্টেন্সে, এবং তাতে নম্বরটা কিন্তু যথেষ্ট ভালো নম্বর পেয়েছিলাম। এবং স্যার একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমি এখানে বলছি না, কারণ ওটা মনে হয় নিজের টাং নিজে পেটাচ্ছি, যে সেটা ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে এই জায়গাটাতে, ওটাতে কিন্তু যা নম্বর পাওয়া উচিত ছিল তার থেকে বেশি নম্বরই স্যার দিয়েছিলেন, এবং বলেছিলেন যে এক্সট্রা নম্বর যেটা তোমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কারেজের জন্য, যে এত বড় একটা প্যাসেজের লেখাটা এইটুকু হতে পারে, এই ভাবনাটা ভাবার জন্য একটা সাহস লাগে। তার মানে এটা কি, ঘটনাটা কেন বললাম? এই কারণেই বললাম যে মানে সারসংক্ষেপ বা প্রেসি যাই বলি না কেন, তার কতটা মানে লেংথ হবে, তার একটাই মাপকাঠি, যেখানে তোমার কি মনে হবে আমার যা যা কথাগুলো মূল কথা হিসাবে বলার দরকার ছিল, সেই কথাগুলো আমি বলে নিয়েছি, ব্যাস সেখানেই প্রেসিস শেষ। ওই সংখ্যা গুনতে হবে ওয়ার্ডে, এটা কিন্তু একটা বোগাস কনসেপ্ট বলে আমার মনে হয়। তো যাই হোক, আমরা এই কথাগুলো বলে কিন্তু প্রেসি লেখার, হ্যাঁ আরেকটা কথা বলি, প্রেসির একটা টাইটেল দিতে হয়, এবং সেই টাইটেলটা সহজ সরলভাবে ভাববে। খুব জটিল করে, খুব সাহিত্য কোনো সম্পূর্ণ, খুব সাজেস্টিভ টাইটেল এরকম ভাবার মোটে দরকার নেই। তার জন্য এক্সট্রা কোনো বিশাল ক্রেডিট পাওয়া যায় না, বরং ওইটা করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তো যাই হোক, সহজ সরল একটা টাইটেল দিবে এবং লেখাটা লিখবে। তাহলে 3টে জিনিস আমি এবারে একদম র্যাপ আপ করবো, জিস্টে নামবো। সেটা হচ্ছে, 1, প্রেসি লিখতে গেলে প্রথমে পড়াটা খুব জরুরি, বেশিরভাগ সময়টা যাবে পড়াতে। অন্তত 3বার পড়তে পারলে খুব ভালো, খুব সময় অভাব থাকলে অন্তত 2বার, 3 টাইমস হলে সবচেয়ে ভালো। প্রথমবার ইন জেনারেল পড়ে গেলে যে যে শব্দগুলো আননোন মার্কিং করে গেলে, দ্বিতীয়বার সেই আননোন শব্দগুলো
এবং তার পাশাপাশি অন্যান্য যে কনটেক্সচুয়াল অন্যান্য শব্দগুলো রয়েছে সেগুলোকে মিলিয়ে অর্থটা বোঝার চেষ্টা করো। এইভাবে পুরো প্যাসেজটা আবার সেকেন্ড টাইম পড়লে, সেকেন্ড টাইম পড়া শেষ করার পরে মোটামুটি একটা আন্দাজ এসে গেল। থার্ড টাইম আমার করতে হবে, যখন পড়ছি আমি তখন মূল কথাগুলো কোন সেন্টেন্সে বলা রয়েছে কোন কোন জায়গাগুলোতে, সেগুলোকে মার্কিং করে নেবো। এবং পরের স্টেপে আমরা যাবো কি না, পরের স্টেপে যাবো ওই মূল কথাগুলোকে আমি আমার মতো করে সাজিয়ে নেব এবং সেটাকে পরের স্টেপে ফাইনালি লিখবো, আমরা টাইটেল দেবো। এই হচ্ছে প্রেসি রাইটিংয়ের পুরো টিপস বলো, ট্রিক্স বলো, হোয়াটএভার। এবং আবারও আমি বলছি, এখানে কন্টেন্টটা দেওয়া থাকে, তোমাদের কন্টেন্ট ভাবতে হয় না, শুধু ভাবতে হবে ওই কন্টেন্টের মধ্যে থেকে কতটুকু অংশ আমাকে নিজের ভাষায় রিপ্রডিউস করে আসতে হবে। ফলে প্রেসি কিন্তু আমার ধারণায় অনেক বেশি সহজ এবং হাই স্কোরিং। প্রেসি স্কোর মানে রাইটিং যতগুলো অ্যাক্টিভিটি থাকে তোমাদের, তো সেই রাইটিং অ্যাক্টিভিটির মধ্যে প্রেসিতে সবচেয়ে ভালো স্কোর হওয়ার জায়গাটা রয়েছে। সবসময় আমি ছাত্রদের এনকারেজ করি প্রেসি লেখার ক্ষেত্রে বা ওই ব্যাপারে আর কি। তো আজকে আমি যে পেজটা নিয়েছি দেখতেই পাচ্ছ যে পেজ নাম্বার 65। তোমরা পেজ নাম্বার 65টা একটু ফলো করে নেবে। এবং এখানে একটা কথা বলার রয়েছে আমার, যে এইখানে যে প্যাসেজটা রয়েছে আমি একটু কিন্তু একটু সময় নিয়ে পড়ে শোনাবো। তার কারণ আমার কথাগুলোকে জাস্টিফাই করতে গেলে এটা খুব জরুরি। দেখো এখানে কি বলছে, রাইট এ প্রেসি অফ দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যাড আ সুটেবল টাইটেল। ইনস্ট্রাকশনটা কিছুই নয় আর কি। ওভার দ্য লাস্ট 3 decades, শেষ 3 দশকের বেশি সময় ধরে অথবা এরকম একটা সময় ধরে, forests have come up as hot tourist destinations besides the hill and the sea resorts. সমুদ্র বা পাহাড় সংলগ্ন যে সমস্ত রিসর্টস বা হোটেল বা জায়গাগুলো, টুরিস্ট স্পট, তার পাশাপাশি জঙ্গলও কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে। হট মানে এখানে জনপ্রিয়, পপুলার টুরিস্ট ডেস্টিনেশন বা টুরিস্টদের গন্তব্য হিসাবে। দ্য ফরেস্ট বাংলোজ আর বুকড ইন ফুল মান্থস ইন অ্যাডভান্স। সারা মাস জুড়ে যেগুলো পিক সিজন থাকে ট্যুরিজমের, সেখানে জঙ্গলের ভেতরে বা জঙ্গলের সংলগ্ন কাছাকাছি অঞ্চলে যে সমস্ত বাংলো থাকে, ফরেস্ট বাংলো, সেগুলো বুক হয়ে যায় পুরো মাসের জন্য অনেক আগা থেকে। ডিউরিং দ্য হলিডে সিজনস, হ্যাঁ, যেগুলো ছুটির মরশুম বা ট্যুরিজমের যেগুলো পিক সিজন ওই সময়। ফরেস্ট সাফারিজ ডু ব্রিস্ক বিজনেস। ফরেস্ট সাফারি মানে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি করে ঘুরতে নিয়ে যাওয়া হয় বিভিন্ন বন্যজীবন, বন্য প্রকৃতি দেখানোর জন্য পর্যটকদের একদম অন দ্য ল্যাপ অফ দ্য নেচার নিয়ে চলে যাওয়া হয়। তো এই সমস্ত ফরেস্ট সাফারি কিন্তু খুব ভালো ব্যবসা করে এবং খুব ভালো কিন্তু রেভিনিউ পাওয়া যায় খুব দ্রুত। Okay, however, the visitors to the forest often forget that they need to come with a different mindset. কিন্তু ফরেস্টে যারা আসেন ওই সমস্ত ট্যুরিস্টরা বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যান যে জঙ্গলে আসতে গেলে কিন্তু একটা ভিন্ন মানসিকতা নিয়ে আসতে হবে। যে মানসিকতা নিয়ে তুমি পাহাড়ে যাচ্ছ, যে মানসিকতা নিয়ে সমুদ্রের পাশে তুমি এনজয় করতে যাচ্ছ, ওই মানসিকতা নিয়ে জঙ্গলে গেলে খুব চাপ আছে, মানে ব্যাপারটা ঠিক হবে না। কেন কি বলছি দেখো, দ্য ইউজুয়াল নয়েজ অ্যান্ড ফেস্টিভিটি, স্বাভাবিক যে চিৎকার চেঁচামেচি, হইচই এবং উৎসব মুখরতা, দ্যাট মার্ক প্লেসেস লাইক দীঘা অর অ্যান্ড দার্জিলিং ডিউরিং দ্য হলিডেজ। দীঘা মানে সমুদ্রের পাশ, দার্জিলিং মানে পাহাড়, এই সমস্ত অঞ্চলে ট্যুরিজম যে পিক সিজন যখন, তখন যে সমস্ত উৎসব মুখরতা আমরা দেখি, যে চিৎকার চেঁচামেচি হই হল্লা দেখি, সেগুলো কিন্তু এখানে অ্যাবসেন্ট থাকবে। ওকে, আর নট দেয়ার ইন দ্য ফরেস্ট স্পটস। জঙ্গল কিন্তু নীরব থাকার জায়গা, নীরব হওয়ার জায়গা। ওকে, এভরি care is taken to keep the forest unaffected by human intervention. ওকে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে খুব ভালো রকমভাবে কেয়ার নেওয়া হয়, যত্ন নেওয়া হয়, যাতে করে কোনো রকম মানুষের অবাঞ্ছিত অনুপ্রবেশ বা হস্তক্ষেপ না ঘটে এবং তাতে জঙ্গলের যাতে শান্তি বিঘ্নিত না হয়। দো সাম নেগেটিভ ইম্প্যাক্ট ইজ ইনএসকেপেবল। যদিও দেখা যাচ্ছে কিছু কিছু নেগেটিভ প্রভাব এড়ানো যায় না, মানে কিছু লোক তো থাকে যারা আদবে সেন্সিবল নয়, ননসেন্স কথাটা আমি বললাম না, যাই হোক, তারা ভাবতেই পারবে না যে ওখানে গেছে কি উদ্দেশ্যে, বেড়াতে গেছে নাকি চিৎকার চেঁচামেচি করতে গেছে। ওকে, তো ফরেস্ট ট্যুরিজম ইজ নট অল অ্যাবাউট স্পটিং ওয়াইল্ড অ্যানিমালস। তো জঙ্গলে ঘুরতে গেছি মানে এই নয় শুধু জঙ্গলের পশু দেখতে গেছি, তাহলে আমি চিড়িয়াখানায় যাবো, ঠিক আছে, অত পয়সা খরচ করে অত দূর গাড়ি ঘোড়া চড়ে যাওয়ার কোনো দরকার নেই। স্পটিং দেম ইজ এক্সাইটিং, হ্যাঁ, জঙ্গলে গিয়ে যদি আমি প্রকৃতি করে কোনো প্রাণীকে স্পট আউট করতে পারি, সেটা নিঃসন্দেহে উত্তেজনাকর একটা অভিজ্ঞতা, বাট ইট হ্যাজ টু বি বোর্ন ইন মাইন্ড, কিন্তু এটা মনের মধ্যে বয়ে নিয়ে যেতে হবে দ্যাট দে আর ইন নো হারি টু মেক গেস্ট অ্যাপিয়ারেন্স বিফোর সাম হিউম্যান ট্রেসপাসার্স। জঙ্গলের প্রাণীদের তো কোনো তাড়া নেই যে তারা বাবু সাজুগুজু করে এসে গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে যাবে কিছু অনুপ্রবেশকারীদের সামনে, মানে আমাদের সামনে। ওকে, ইনটু দেয়ার ডোমেন, যারা কিনা তাদের এলাকায় অনধিকারে গিয়ে ঢুকে পড়েছে। when children go on প্যান্ডেল হপিং, যখন বাচ্চারা পুজোর সময় বা কোনো উৎসবের সময় প্যান্ডেলে ঘুরে বেড়ায় ঠাকুর দেখে,
ডিউরিং দ্য দুর্গা পূজা দে বোস্ট অফ দ্য নাম্বার অফ আইডলস দে সি। তারা কতগুলো ঠাকুর দেখেছে সেটা নিয়ে খুব গর্ব করে। ওকে, সরি টু সে সাইটিং নট এ সিঙ্গল অ্যানিমাল ডিউরিং দ্য ফরেস্ট। অ্যাকচুয়ালি এই যে মানসিকতা, প্যান্ডেল হপিং এর মানসিকতা নিয়ে যদি আমরা জঙ্গলে যাই, যে কতগুলো বাঘ দেখলাম, কতগুলো হরিণ দেখলাম, তাহলে কিন্তু এটা আমাদের হতাশ হতে হবে এবং সেটা বিরক্তির কারণ হবে আমাদের, এবং আমরা গজগজ করতে থাকবো, হয়ে গেল্লা পাকাবো, চিৎকার চেঁচামেচি করবো, এই হচ্ছে বিষয়। তো এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে এই, যে এরকম ব্যাপারটা রেয়ার মোটেও নয়, প্রায়শই ঘটে। কি ঘটে? সরি টু সে বলতে দুঃখেও পাচ্ছেন যিনি রিপোর্টটা লিখেছেন বা এই প্যাসেজটা লিখেছেন, বলছেন সরি টু সে বলতে বাধ্য হচ্ছি, সাইটিং নট এ সিঙ্গল অ্যানিমাল, একটাও প্রাণী না দেখাটা ডিউরিং দ্য ফরেস্ট স্টেজ, জঙ্গলে থাকাকালীন, ইজ নট রেয়ার। এটা কিন্তু ব্যতিক্রমী বা খুব বিরল ব্যাপার নয়। 2-3 দিন 4 দিন ধরে জঙ্গলে রয়েছে, বাংলোতে রয়েছে, একটাও প্রাণী কিছু দেখতে পাওনি, এরকম হতেই পারে। ওকে, স্টিল হোয়াট ব্রিংস দ্য টুরিস্ট টু দ্য ফরেস্ট আগেন অ্যান্ড আগেন। তো এই যদি অভিজ্ঞতা হয় যে আমরা বেশ কয়েকদিন জঙ্গলের কাছাকাছি থাকলাম, কোনো বা জঙ্গলে প্রাণী বা বন্য প্রাণী দেখতে পেলাম না, তাতে মানুষ আর যাবেই না। তাও মানুষ বারে বারে জঙ্গলে যায় কেন বেড়াতে? উত্তর এখানে দিয়েছেন, দ্য সিক্রেট ইজ ইন ইটস ওয়াইল্ড সাইলেন্স। এর রহস্য বা এর গোপন ব্যাপারটা রয়েছে এর যে বন্য নীরবতার মধ্যে। ইট ইজ সো ডিপ, এই নীরবতা এতটাই গভীর, সো স্কেয়ারি, এতটাই ভীতিপ্রদ, অ্যান্ড ইয়েট সো ম্যাজেস্টিক, কিন্তু বেশ রাজকীয় একটা ব্যাপার, খুব তার মধ্যে একটা রয়্যাল ব্যাপার রয়েছে। ইট ইজ ডিফিকাল্ট টু এসকেপ দ্য ফিলিং, ওই অনুভূতি এড়িয়ে যাওয়া খুব কঠিন মানুষের পক্ষে, বা যারা সত্যিকার জঙ্গল ভালোবাসেন তাদের পক্ষে, দ্যাট ম্যান ইন দ্য জাঙ্গল ইজ বাট এ ফরেনার। জঙ্গলে ঢুকলে মনে হবে আমি এখানে বিদেশি, আমি এখানে অনুপ্রবেশকারী, আগন্তুক, ওকে, স্ট্রেঞ্জার, ইফ নট অ্যান আউটরাইট ইন্ট্রুডার। যদি পুরোপুরি অনুপ্রবেশকারী, অনধিকার প্রবেশকারী, অধিকার ভঙ্গের দায়ে অভিযুক্ত কোনো মানুষ বলে নিজেকে নাও মনে হয়, কিন্তু মনে হবে এখানে আমি যেন বিদেশি, আমি এখানকার জায়গাতে ঠিক বিলং করি না, এই অনুভূতিটা হবেই, এবং এই অনুভূতিটার জন্যই মানুষ জঙ্গলে যায়। জাস্ট ট্রাই আ বাইট অফ আ পটেটো চিপ, জঙ্গলের মধ্যে জাস্ট একটু আলু চিপস খাওয়ার চেষ্টা করো, তখন কি হবে? দ্য স্যাটারিং ইম্প্যাক্ট উইল স্টানিং। আলু চিপসের যে মুচমুচে সাউন্ড, ক্রাঞ্চি যে সাউন্ডটা, সেই শব্দটাই তোমাকে চমকে দেবে, তুমি অবাক হয়ে যাবে, ওই শব্দটা নিজের মুখের যে শব্দ সেটা শুনে তুমি চমকে যাবে। দ্য সাউন্ড উইল ক্রিয়েট কোয়াইট অ্যান ইম্প্যাক্ট, এবং ওই শব্দটা, পটেটো চিপস খাওয়ার শব্দটা এমনভাবে তোমার মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করবে, এনাফ টু ডিস্টার্ব দ্য টেন্স সাইলেন্স, যেটা কিন্তু ওই যে তীক্ষ্ণ তীব্র একটা নীরবতা, ঠিক আছে, সেইটাকে ডিস্টার্ব করার পক্ষে যথেষ্ট মনে হবে। সো মাচ দ্যাট ইউ উড উইস ইউ হ্যাড নট কমিটেড দ্য স্যাক্রিলেজ। স্যাক্রিলেজ মানে রাজদ্রোহিতার অপরাধ বা বড় মাপের অপরাধ। মনে হবে এখানে আলু চিপস চিবিয়ে যে শব্দটা করছি আমি, সেটাই এখানে অপরাধ, এই শব্দটা এখানে কাম্য নয়। তো দাস ইজ দ্য সাইলেন্স অফ দ্য ফরেস্ট। তো এখানে এটাই হচ্ছে জঙ্গলের নীরবতার বৈশিষ্ট্য। লাভ ইট অর হেট ইট, এটাকে ভালোবাসো অথবা ঘেন্নাই করো, মেক্স টুরিস্ট কাম ব্যাক আগেন অ্যান্ড আগেন, এটাই কিন্তু টুরিস্টদেরকে বারবার টেনে আনে জঙ্গলে। তো এই যে পুরো প্যাসেজটা পড়লাম আমি, এটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম করে করার এখানে তো সময় নেই, ভিডিওটা শর্ট। তো মানে শর্ট বলতে টাইম লিমিটটা আমাদের একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখতে হবে। তো এইখানে পড়ার সময় আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধর তুমি ফার্স্ট টাইমটা পড়ছো, ওভার দ্য লাস্ট 3 ডেকাডস, তুমি ডেকাড শব্দটা জানো না, তাহলে বাকিগুলো জানো যে 3 কিছু একটা ধরে, অরসো ফরেস্ট হ্যাভ কাম আপ অ্যাজ এ হট টুরিস্ট ডেস্টিনেশন। ডেস্টিনেশন ধরো তুমি জানো না, বিসাইডস দ্য হিল অ্যান্ড দ্য সি রিসর্টস। তো এখানে দুটো শব্দ আমার ধরো, ডিকেট অজানা আর ডেস্টিনেশন অজানা। তা ডিকেটটা তুমি বুঝতে পারছো, মান্থ বা ওই টাইপের কিছু একটা হবে, কারণ ফর যেহেতু বলছে সময় স্প্যান বোঝাচ্ছে। তুমি যদি দশক নাও বুঝতে পারো, বুঝতে পারবে কিছু একটা টাইম স্প্যান, এইটুকু বুঝতে পারবে। ডেস্টিনেশনটা ধরো তুমি বুঝতেই পারলে না, ছেড়ে দাও। এইভাবে প্রত্যেকটা জায়গায় পড়তে 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 দেখবে সেকেন্ড টাইম বা থার্ড টাইমে গিয়ে তোমার মিনিংটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমার যেটা মনে হয়েছে, যে জায়গাগুলো দরকারি সেই জায়গাগুলো আমি জাস্ট পট আউট করে নিয়েছি। ফার্স্ট সেন্টেন্সটা মনে হয়েছে যে এক্স্যাক্টলি এটা একটা ইম্পর্টেন্ট লাইন, বা এটা মনে হচ্ছে ফরেস্ট সাফারিজ ডু ব্রিস্ক বিজনেস, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। ওকে, হাউএভার দ্য ভিজিটার্স টু দ্য ফরেস্ট অফেন ফরগেট দ্যাট দে নিড টু কাম উইথ এ ডিফারেন্ট মাইন্ডসেট, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন মনে হয়েছে। স্পটিং দেম ইজ এক্সাইটিং বাট ইট হ্যাজ টু বি, এখান থেকে শুরু করে ওই যে লাইনটা রয়েছে, ইন্টু দ্যাট ডোমেন, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন মনে হয়েছে, থার্ড হিসাবে আমি এটাকে মার্কিং করেছি। সরি টু সে সাইটিং নট এ সিঙ্গল অ্যানিমাল ডিউরিং দ্য ফরেস্ট, এটা নট সো ইম্পর্টেন্ট, বাট এটা একটা এক্সাম্পল ঠিকই, কিন্তু আমার মনে হয়েছে এটা বোঝার পক্ষে একটা ইম্পর্টেন্ট লাইন। তারপরে যেটা সেকেন্ড প্যারার ফার্স্ট দুটো সেন্টেন্স কিন্তু
অন্তত ফার্স্ট একটা সেন্টেন্স খুব খুব গুরুত্বপূর্ণ। দ্য সিক্রেট ইজ ইন ইটস ওয়াইল্ড সাইলেন্স, ইট ইজ সো ডিপ, সো স্ক্যারি অ্যান্ড ইয়েট সো ম্যাজেস্টিক। ওকে, ইট ইজ ডিফিকাল্ট টু এসকেপ দ্য ফিলিং দ্যাট ম্যান ইন দ্য জাঙ্গল ইজ বাট এ ফরেনার। এই জায়গাটা বা ইফ নট অ্যান আউট ইন্ট্রুডার। তো এক্স্যাক্টলি এই জায়গাটা আমার মনে হচ্ছে খুব 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 ভাইটাল। তো এই কয়েকটা 4-5টা জায়গাকে আমি মার্কিং করেছি। এবার আমি নিজের মতো করে সাজিয়ে মনে মনে সাজিয়ে নিয়েছি। এই মনে মনে সাজিয়ে নেওয়ার কায়দাটা কিন্তু যে যার নিজস্ব। আমি যেভাবে সাজানোর চেষ্টা করেছি এই পুরো প্যাসেজটাকে, দেখো একটু কীভাবে করেছি আনসারটা। তো আমি তো একটা টাইটেল দিয়েছি, খুব সহজ সরল একটা টাইটেল, ফরেস্ট ট্যুরিজম অ্যান্ড ইটস স্পেশালিটি। জঙ্গল পর্যটন এবং এর বিশেষত্ব, একদম সহজ, এটা যে কেউ ভাবতে পারবে। তো এবার এটা লিখেছি কি, ফরেস্ট ট্যুরিজম হ্যাজ বিন গেটিং পপুলার, জঙ্গল পর্যটন পপুলার বা জনপ্রিয় হয়ে উঠছে ফর ওভার দ্য লাস্ট 3 decades। শেষ 3 দশকের একটু বেশি সময় ধরে জঙ্গল ট্যুরিজম কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে, অ্যান্ড মেকিং ব্রিস্ক বিজনেস, এবং ভালোই ব্যবসা করছে। অ্যাকচুয়ালি এটা দুটো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, আমি একটা সেন্টেন্সে ঢুকিয়ে দিয়েছি। দেখো এই ব্রিস্ক বিজনেস কথাটা আমি কিন্তু নিয়েছি, ব্রিস্ক বিজনেস এই শব্দটা ওখান থেকে নিয়েছি, একদম কপি পেস্ট করে দিয়েছি। ওই দুটো শব্দ, সেন্টেন্স নয় কিন্তু। দ্য মেইন অ্যাট্রাকশন, মূল আকর্ষণ অফ দ্য ফরেস্ট, জঙ্গলের এটা হচ্ছে কি, ইজ ইটস ওয়াইল্ড, ডিপ, ভেরি স্কেয়ারি বাট সো ম্যাজেস্টিক সাইলেন্স। এই ম্যাজেস্টিক কথাটা ওখান থেকে নিয়েছি, স্কেয়ারি কথাটা নিয়েছি, ডিপ নিয়েছি, ওয়াইল্ড নিয়েছি। আমি সাজিয়েছি যে একদম আমার নিজের মতো করে মনে হচ্ছে, শব্দগুলো আমি নিয়েছি, কিন্তু লেখাটা আমার পরিষ্কার নিজের এটা বোঝা যাচ্ছে। দ্য মেইন অ্যাট্রাকশন অফ দ্য ফরেস্ট ইজ ইটস ওয়াইল্ড, ডিপ, ভেরি স্কেয়ারি বাট সো ম্যাজেস্টিক সাইলেন্স হুইচ মেক্স আস ফিল, যেটা আমাদেরকে অনুভব করায়, আ ফরেনার ইন দ্য জাঙ্গল, জঙ্গলে একজন বিদেশি বলে মনে হবে, ইফ নট অ্যান আউটরাইট ইন্ট্রুডার। দেখো এই আউটরাইট ইন্ট্রুডার, ফরেনার, এই শব্দগুলো কিন্তু আমি নিয়েছি। এমনকি অ্যান আউটরাইট ইন্ট্রুডার এই শব্দটা একদম, এবার 3টে শব্দকে আমি কপি পেস্ট মেরে দিয়েছি। তাহলে এই নয় যে আমি ওখান থেকে শব্দ নিয়ে নিই বা ফ্রেজ নিয়ে নিই। বাট টু এনজয় দ্য ফ্লেভার অফ জাঙ্গল, কিন্তু জাঙ্গল ট্যুরিজম, জঙ্গল ট্যুরিজমের পর্যটন যদি স্বাদ নিতে হয়, ফ্লেভার মানে ফ্লেভার আমরা জানি গন্ধ, কিন্তু এখানে স্বাদ যদি নিতে হয়, উই নিড টু হ্যাভ বা নিড হ্যাভও হয়, এবার টু লাগাতে পারো না, আমার অসুবিধা নেই। আমাদের দরকার একটা ডিফারেন্ট মাইন্ডসেট, স্পেশাল মাইন্ডসেট থাকার, দ্যাট উড নট এক্সপেক্ট, যেটা আশা করবে না, দ্য নয়েজ অ্যান্ড ফেস্টিভিটি অফ আদার টুরিস্ট ডেস্টিনেশন লাইক দ্য সি বিচেস অ্যান্ড হিলস। তো এই দীঘা, দার্জিলিং তো উদাহরণটা বাদ দিয়ে দিয়েছি, মূল কথাটা বলেছি যে সি বিচ বা হিলের মতো যে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশনগুলো, সেগুলোর যে নয়েজ বা ফেস্টিভিটি, সেটা ওই মানসিকতা আশা করবে না। ওকে ওকে অ্যান্ড অ্যাজ টু স্পটিং ওয়াইল্ড অ্যানিমেলস, অ্যাজ টু মানে সম্বন্ধে, জঙ্গলের প্রাণী দেখতে পাওয়া সম্পর্কে, ডিউরিং জাঙ্গল ট্যুরিজম, জঙ্গল পর্যটনের সময়, উই মাস্ট নট এক্সপেক্ট দ্য অ্যানিমালস, আমরা অবশ্যই আশা করবো না জঙ্গলের প্রাণীদেরকে আমাদের সামনে গেস্টের মতো এসে হাজির হবে তারা, গেস্ট অ্যাপিয়ারেন্সে বিফোর আস, অ্যাজ, যেহেতু, টু স্পট, এখানে অ্যাজ মানে যেহেতু, এখানে অ্যাজ টু মানে সম্বন্ধে, এখানে কিন্তু অ্যাজের সঙ্গে টু নয়, অ্যাজ টু স্পট ওয়াইল্ড অ্যানিমালস, যেহেতু জঙ্গলে প্রাণী দেখায়, ইজ মোর অর লেস এ রেয়ার চান্স, এটা কম বেশি একটু বিরল একটা সুযোগ। তাহলে তোমরা দেখতেই পেলে পুরো লেখাটাকে কিন্তু আমি আমার মতো করেই হ্যান্ডেল করেছি। প্রচুর শব্দ আমি কপি করেছি, ওখান থেকে কপি পেস্ট নিয়েছি, ফ্রেজ নিয়েছি, কিন্তু লেখাটা অলটুগেদার দেখে মনে হবে এটা আমারই লেখা, এবং ডেফিনেটলি এটা আমার লেখা। তো তাহলে প্রেসি রাইটিংয়ের কায়দা হচ্ছে এটাই। আমি কিন্তু একবারও শব্দ সংখ্যা গুনিনি, আমার যা যা বলার ছিল বলে মনে হয়েছে আমি সেখানে বলেই ঝামেলা খতম করে দিয়েছি। এবারে গুনে দেখাটা আমার কাছে খুব একটা দরকারি বলে মনে হয় না। তো তোমরা এই যে আজকের অতটা সময় দিয়ে আমি এই ক্লাসটা নিলাম, এটা তো হয়তো তোমাদের কাছে একটু বোরিং মনে হতে পারে, ক্লাসটা কিন্তু খুব খুব ভাইটাল একটা ক্লাস, এবং এই এক্সাম্পলটাকে মাথায় রেখে আমরা পরে হয়তো আরও 2-4টা প্রেসি করাবো তোমাদেরকে, যতটা সময় আমার হাতে থাকবে বা সুযোগ থাকবে। তবে আজকের এই ক্লাসটা কিন্তু খুব ভাইটাল, সো ডোন্ট মিস, ডোন্ট স্কিপ দ্য ভিডিও, টেনে টেনে দেখো না, কারণ এখানে প্রত্যেকটা কথা খুব ভাইটাল ছিল। ওকে, সো practice at your home the other items of Prezi, and meet you in the next class. Okay, so stay well, stay connected. Thank you all.